আসসালামু আলাইকুম, আমি কাজী মিসবাহুল হক, ডেল্টা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার, এক্স নটরডেম কলেজ। ওয়েলকাম টু মেডুলা। আজকে আমরা বোটানি চ্যাপ্টার 4 অণুজীব সম্পর্কে জানবো। অণুজীবের একটি স্পেসিফিক অণুজীব হচ্ছে ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়া প্যারাসাইট। আজকে আমরা স্পেশালি ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া প্যারাসাইট কিভাবে বংশবিস্তার করে, ম্যালেরিয়া পরজীবী কিভাবে টিকে থাকে এবং ম্যালেরিয়ার অতীত ইতিহাস সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। আমরা যদি ম্যালেরিয়া শ্রেণী বিভাগ করি তাহলে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এই সিরিয়ালে যদি আমরা দেখি জগৎ, দ্যাট মিন্স কিংডম। কিংডম, ম্যালেরিয়া কোন কিংডমের অন্তর্ভুক্ত? ম্যালেরিয়া হবে প্রোটিস্টা বা হচ্ছে পরজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা কোন সুপার কিংডমে গেছে? প্রোটোজয়া সুপার কিংডম। ফাইলাম হবে অ্যাপিকমপ্লেক্সা। অ্যাপিকমপ্লেক্সা পর্বের প্রাণী হচ্ছে ম্যালেরিয়া। স্পোরোজয়া ক্লাস স্পোরোজয়া কেন? কারণ এটা স্পোর সৃষ্টি করে, মশকির দেহে স্পোর সৃষ্টির মাধ্যমে এরা বংশ বিস্তার করে, এজন্য কি স্পোরোজয়া শ্রেণীর অন্তর্ভুক্ত বলা হয়েছে। হেমোস্পোমিডিয়া এটা হচ্ছে অর্ডার, আর কি ফ্যামিলি হচ্ছে প্লাজমোডিডিয়া ফ্যামিলির জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে স্পেসিস কি হবে? আমাদের ম্যালেরিয়া স্পেসিস হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আমরা জানলাম ম্যালেরিয়ার একদম বেসিক ম্যালেরিয়ার শ্রেণী বিভাগ। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স স্পেসিসের একটি প্রাণী। দ্যাট মিন্স জেনাস কি হবে? জেনাস হবে প্লাজমোডিয়াম। আচ্ছা, এবার তাহলে জেনে নেওয়া যাক যে ম্যালেরিয়া আসলে জিনিসটা কি। অনেক জায়গায় ভাইরাস, ব্যাকটেরিয়া, মানুষ অনেকেই বলে থাকে যে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ম্যালেরিয়াকে। অ্যাকচুয়ালি ম্যালেরিয়া ভাইরাসও না, ম্যালেরিয়া ব্যাকটেরিয়াও না। কারণ ভাইরাস হওয়ার যে সমস্ত কন্ডিশন লাগে এগুলোর মধ্যে আছে ভাইরাসের একটা বৈশিষ্ট্য, ভাইরাস কখনো জীবের মতো আচরণ করে, কখনো জ্বরের মতো আচরণ করে। এবং ভাইরাস গঠনের প্রধান উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ভাইরাসের প্রধান উপাদান কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন সমন্বয়ে ভাইরাস গঠিত। যেমন কি হতে পারে? টোবাকো মোজাইক ভাইরাস। আর কি আছে? করোনা ভাইরাস। এগুলা কিন্তু ভাইরাস। এই যে করোনা ভাইরাস এবং টোবাকো মোজাইক ভাইরাস, এগুলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত। কখনো কখনো প্রোটিন অংশ নাও থাকতে পারে, কখনো কখনো নিউক্লিক অ্যাসিড অংশ নাও থাকতে পারে, বাট ভাইরাস গঠনের বেসিকই হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকবে। আবার আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে অতি পরিচিত একটি ব্যাকটেরিয়া হচ্ছে কলেরা। কলেরা ব্যাকটেরিয়া বাহিত রোগ। কিন্তু আমরা যদি বলি ম্যালেরিয়া কিন্তু আসলে ভাইরাসও না, ম্যালেরিয়া ব্যাকটেরিয়াও না। তাহলে ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে পরজীবী শ্রেণী। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে পরজীবী শ্রেণী। পরজীবী কেন? যারা অন্যের শরীরে বংশবিস্তার করে। বা নিজের জীবন ধারণের জন্য অন্যের শরীরের উপরে নির্ভরশীল, এদেরকে আমরা বলি পরজীবী। ম্যালেরিয়া এমনই একটি পরজীবী, কারণ ম্যালেরিয়া তার জীবন চক্রে বংশ বিস্তারের জন্য দুটি প্রাণীদেহ অত্যাবশ্যকীয়। দুটি প্রাণীদেহের একটি হচ্ছে মানুষের শরীর, আর মানুষের দেহের যে স্পেসিফিক অর্গান যদি আমরা বলি সেটা হচ্ছে মানুষের যকৃত বা লিভার। মানুষের লিভারে মেইনলি পরজীবী ম্যালেরিয়া প্যারাসাইট বংশবিস্তার করে।
এটা ছাড়াও মশকির দেহে বংশবিস্তার করে, যেটা মশকির দেহে যৌন জনন ঘটায় এবং মানব দেহে অযৌন জনন ঘটায়। ম্যালেরিয়া কিভাবে মানুষের শরীরে বংশবিস্তার করে এবং ম্যালেরিয়ার আদি উৎপত্তি কিভাবে? প্রধানত প্লাজমোডিয়াম গণের প্রায় ৬০টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী রোগ সৃষ্টির জন্য দায়ী। এগুলোর মধ্যে আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ওভালি। এছাড়াও আরও অনেক ধরনের স্পিসিস আছে যেগুলোর কারণে ম্যালেরিয়া রোগের বংশবিস্তার হয়। আচ্ছা, তাহলে ম্যালেরিয়া রোগের বংশবিস্তারটা করছে কে? প্রধানত মশকির স্ত্রী অ্যানোফিলিস মশকির মাধ্যমে ম্যালেরিয়া বংশবিস্তার করে থাকে। তাহলে একটি প্রশ্ন থেকেই যায় যে আমি কেন মশার কথা বলছি না, আমি কেন মশকির কথা বলছি? আমরা হয়তো অনেকেই জানি না যে মশার প্রধান খাবার হচ্ছে ফুলের মধু। হ্যাঁ, সঠিক কথা এটি। মশার প্রধান খাবার হচ্ছে ফুলের মধু। মশা ফুলের মধু খেয়ে জীবন ধারণ করে থাকে। তাহলে মশকি কেন মানুষের রক্ত খায়? প্রধানত মানুষের যখন মশকির শরীরে ডিম আসে বা বংশ বিস্তার করার জন্য মশকি প্রধানত মানুষের রক্ত খায়। কেন খায়? আমাদের আশেপাশে আমরা যে সমস্ত প্রাণী দেখি, সাপোজ মুরগি বা পাখি, পশু যেটাই হোক না কেন, মেইনলি পাখিগুলা তারা তাদের ডিমে তা দেওয়ার জন্য একটা বাসা তৈরি করতে পারে বা ডিমে তা দেওয়া তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। কিন্তু মশকির শরীরে ডিমে তা দেওয়ার ব্যবস্থা নেই। তার ডিম থেকে মশার উৎপত্তির জন্য ডিমে তা দেওয়া প্রয়োজন। দ্যাট ইজ দ্য রিজন মানুষের রক্তের টেম্পারেচার অনেক বৃদ্ধি থাকে। দ্যাট ইজ দ্য রিজন যে মানুষের রক্ত মশকি নেয় বা ভক্ষণ করে, নিয়ে ওই যে মানুষের শরীরের যে ওয়ার্মনেস বা গরম বা তাপ যেটা থাকে সেটা মশকির দেহের ডিমে তা দিতে সহায়তা করে। দ্যাট ইজ দ্য রিজন যে মশকি এই মানুষের শরীরের রক্ত শোষণ করে এবং নিজের বংশবিস্তারের জন্য এর মাধ্যমে উপকৃত হয়। এই জন্য মশকি মানুষের শরীরে রক্ত খেয়ে থাকে। বাট মশার প্রধান খাবার হচ্ছে ফুলের মধু। তো যাই হোক, মশকি যখন মানুষের শরীরে রক্ত খাওয়ার জন্য বা রক্ত চোষার জন্য নিজের চোষকটি প্রবেশ করায়, তখন মশকির মুখে থাকা লালার মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে। মশকির শরীরে থাকা লালার মাধ্যমে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, যে কোনো ধরনের ম্যালেরিয়া হতে পারে, মশকির লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এর মাধ্যমে বংশবিস্তার করে মশকি, বংশবিস্তার হয় এবং বংশবিস্তার হয় ম্যালেরিয়ার। কারণ মানুষের শরীরে মেইনলি যকৃত বা হেপাটিক সাইজোগনির যে চক্র, অর্থাৎ মানুষের শরীরে লিভারে মেইনলি ম্যালেরিয়া অযৌন জনন ঘটায় এবং মশকির শরীরে ম্যালেরিয়ার যৌন জনন ঘটে। আসেন তাহলে জেনে নেওয়া যাক ম্যালেরিয়ার অতীত ইতিহাস। আজ থেকে প্রায় 2700 বছর আগে প্রাচীন চীন দেশে অনুপম পর্যায়বৃত্ত জ্বর নামে একটি জ্বর আবিষ্কৃত হয়। অনুপম পর্যায়বৃত্ত জ্বর। নামটি ছিল অনুপম পর্যায়বৃত্ত জ্বর। ওকে, প্রাচীন চীন দেশে অনুপম পর্যায়বৃত্ত জ্বর। কেন এটিকে অনুপম পর্যায়বৃত্ত জ্বর বলা হতো? কারণ পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমরা অনেকেই জানি যে একটি গতিশীল বস্তু একটা জায়গা থেকে তার গতি স্টার্ট করলো, ঘুরে আবার সেই একই স্টার্টিং পয়েন্টে ফিরে আসলো। ঠিক সেম প্রসেসে অনুপম পর্যায়বৃত্ত জ্বরে ধর আজকে সন্ধ্যা 6টার সময় জ্বর আসলো, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, দেন বাকি সময় দিনে আর কোনো জ্বর নাই, পরবর্তী দিনে আবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত জ্বর। দ্যাট মিনস জ্বরটা বারবার রিপিট হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি অনুপম পর্যায়বৃত্ত জ্বর। এবং রোমান সাম্রাজ্য এই ম্যালেরিয়া পরজীবীর কারণে ধ্বংসপ্রাপ্ত হয়, এজন্য এটিকে রোমান জ্বর নামেও আখ্যায়িত করা হতো। পরবর্তীতে এটিকে জ্বালা জ্বর নামেও আখ্যায়িত করা হয়। তাহলে আমরা কি জানলাম? অনুপম পর্যায়বৃত্ত জ্বর, রোমান জ্বর বা জ্বালা জ্বর।
পরবর্তীতে বিজ্ঞানী টর্টি মেল এবং এরিয়া দুটি শব্দ একসাথে করে, মেল শব্দের অর্থ হচ্ছে বায়ু, মেল শব্দের অর্থ বায়ু, মেল শব্দের অর্থ দূষিত, সরি মেল শব্দের অর্থ হচ্ছে দূষিত, মেল দূষিত এবং এরিয়া, এরিয়াকে এখানে বলা হচ্ছে বায়ু, মেল এবং এরিয়া এটাকে বলা হচ্ছে দূষিত বায়ু। প্রাচীনকালে ধারণা করা হতো যে দূষিত বায়ু সেবনে ম্যালেরিয়া রোগ হয়। পরবর্তীতে বিজ্ঞানী টর্টি এটাকে নামকরণ করে যে ম্যালেরিয়া, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানী ল্যাভিসিয়ান এসে আবিষ্কার করে যে মানুষের লোহিত রক্তকণিকা, মানুষের লোহিত রক্তকণিকা কণিকায় এক ধরনের পরজীবী দেখা যায় বা মানুষের লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হওয়ার মাধ্যমে ম্যালেরিয়া রোগ বংশবিস্তার করে। পরবর্তীতে বিজ্ঞানী রোনাল্ড রস পুরোপুরিভাবে আবিষ্কার করে যে মানুষের লোহিত রক্তকণিকা এক ধরনের পরজীবী বসবাস করে, এই পরজীবী ম্যালেরিয়া নামে পরিচিত, এবং বিজ্ঞানী রোনাল্ড রস তার এই আবিষ্কারের জন্য 1902 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তো আমরা কি জানতে পারলাম? ম্যালেরিয়া পরজীবী প্রধানত মানুষের শরীরে, যকৃতে বা লিভারে বংশবিস্তার করে, লিভার কোষ ধ্বংস করার মাধ্যমে, এবং এর মাধ্যমে লোহিত রক্তকণিকা বা আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়। ওকে, আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়। এখন আসো জেনে নেওয়া যাক ম্যালেরিয়ার লক্ষণগুলো কি কি। ম্যালেরিয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে আছে ক্ষুধা-মন্দ্রা, অনিদ্রা, রোগীর ঘুম হবে না, বমি বমি ভাব ইত্যাদি। এগুলো হচ্ছে রোগের প্রাথমিক লক্ষণ। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রোগ যখন প্রাথমিক স্টেজ ছাড়িয়ে যাবে, পরবর্তী স্টেজে আমরা দেখব 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। কত ডিগ্রি? 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসতে পারে, এবং রোগীর শরীরে ব্যথা থাকবে, পেশিতে ব্যথা হবে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হবে, এবং ব্যথা খুব প্রচন্ড মাত্রায় চলে যাবে। আর কি হবে? কোষ্ঠকাঠিন্য হবে, মাথা ব্যথা হবে, ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিবে। আর হচ্ছে জ্বরের একটা সিকোয়েন্স দেখা দিবে। জ্বরের সিকোয়েন্স কি? শীত অবস্থা। জ্বরের সিকোয়েন্স যদি আমরা বলি, শীতাবস্থায় জ্বর মানে জ্বর আসার আগের অবস্থা, যখন শরীরটা ঠান্ডা হয়ে যাবে, যখন ঠান্ডা লাগা শুরু হবে, শীত লাগা শুরু হবে, এটা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে শীত অবস্থা। দেন উত্তাপ অবস্থা, দ্যাট মিন্স শরীরে জ্বর থাকবে এবং শরীর উত্তপ্ত থাকবে। উত্তাপ অবস্থা 2 থেকে 4 ঘন্টা। 2 থেকে 4 ঘন্টা। পরবর্তীতে হচ্ছে ঘাম অবস্থা। ঘাম অবস্থা 2 থেকে 3 ঘন্টা। সো ম্যালেরিয়া আক্রান্ত রোগীর একটি জ্বরের সিকোয়েন্স হচ্ছে, প্রথমে শীতাবস্থা থাকবে, যেটা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। পরবর্তীতে উত্তাপ অবস্থা বা শরীরে জ্বর থাকবে, যেটা 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। এবং আমরা যেটা বাংলা ভাষায় বলি জ্বর ছুটে যাচ্ছে, দ্যাট মিন্স রোগীর শরীরে ঘাম হবে, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো ঘাম অবস্থা, যেটি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। পরবর্তী দিনে আবার সেম টাইমে জ্বর রিপিট হবে। এটি হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রাথমিক এবং মাধ্যমিক লক্ষণগুলো। আর ম্যালেরিয়া রোগ যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন লাইসোলেসিথিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে শরীরে। লাইসোলেসিথিন নামক রাসায়নিক পদার্থ শরীর থেকে নিঃসৃত হবে, এবং ম্যালেরিয়া পরজীবী হেমোলাইসিন
হিমোলাইসিন। হিমোলাইসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করবে। আসো তাহলে দেখি হিমোলাইসিন জিনিসটা কি। হিম শব্দটি এসেছে হিমোগ্লোবিন, রোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে, এবং লাইসিন শব্দের অর্থ ভাঙন। বায়োলজিতে যে কোনো জায়গায় লাইসিন শব্দ থাকার মানে ভাঙন বা ভেঙে ফেলা। লাইসিন মানে ভাঙন। সো হিমোলাইসিন মানে হিমোগ্লোবিনের ভাঙন। ম্যালেরিয়া পরজীবী এমন একটি পদার্থ নিঃসৃত করবে যেটি হিমোলাইসিন নামে পরিচিত। তখন সেটি লোহিত রক্তকণিকা আরবিসি, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভেঙে ফেলবে। তখন সেটি লোহিত রক্তকণিকাকে ক্ষতিগ্রস্ত করবে। এর মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী আরো বেশি বংশ বিস্তার করতে পারবে এবং যেটা যকৃত কোষ বা হেমোপয়েটিক স্টেম সেল বা যকৃতে যে সেল থাকে সেটিকে ধ্বংস করবে। সো ম্যালেরিয়া মেইনলি কি করছে, মেইনলি মশকির দেহে যখন ম্যালেরিয়ার পরজীবীটা থাকতেছে তখন ওই মশকি যখন মানুষের শরীরে দংশন করতেছে, তখন দংশন করার সময় তোমার মেইনলি মশকের শরীরে যে লালা গ্রন্থি থাকে ওই লালা থেকে মানুষের শরীরে লালা প্রবেশ করে। লালা প্রবেশ করার সময় ওই লালার মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে। ম্যালেরিয়া পরজীবী মানুষের যকৃতে প্রবেশ করবে, যকৃত বা লিভারের কোষকে ধ্বংসপ্রাপ্ত করবে। লিভার থেকে চলে যাবে লোহিত রক্তকণিকায়। তখন লোহিত রক্তকণিকায় অযৌন জনন ঘটবে। অযৌন জনন ঘটার পরে সেটি আবার যখন অন্য একটি সুস্থ মশকি মানুষের শরীরে কামড়াবে বা মশার কামড়ে ওই যে রক্তটা নিচ্ছে ওই রক্তের মাধ্যমে মানুষের শরীরে থাকা ম্যালেরিয়া পরজীবী মশকির শরীরে প্রবেশ করবে। তখন ওই মশকির শরীরে ম্যালেরিয়া পরজীবীর আবার যৌন চক্র সম্পূর্ণ হবে এবং এর মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী বংশবিস্তার করবে। তাহলে আসো শুরু করা যাক ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র। ম্যালেরিয়া পরজীবীর সম্পূর্ণ জীবন চক্রের জন্য দুটি জীবদেহ প্রয়োজন। একটি হচ্ছে মানুষের শরীর বা মানব দেহ এবং অন্যটি হচ্ছে মশকির দেহ। সো মানুষের শরীরে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন সম্পন্ন হয় এবং মশকির দেহে যৌন জনন সম্পন্ন হয়। তাহলে যদি আমরা ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রে একটি ফ্লো চার্ট অঙ্কন করি তাহলে জিনিসটা দেখতে এমন হবে। ম্যালেরিয়ার জীবন চক্র দুটি ভাগে ভাগ করা যায়। একটি হবে মানব দেহে, অপরটি হবে মশকির দেহে। তাহলে মানব দেহে এবং মশকির দেহে, মানব দেহে দুটি চক্র সম্পূর্ণ হবে। একটি হচ্ছে হেপাটিক সাইজোগনি, অন্যটি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক, অন্যটি হচ্ছে হলো এরিথ্রোসাইটিক। আর মশকির দেহে কোনটা হচ্ছে? মশকির দেহে দুটো হবে, একটা হচ্ছে গ্যামিটোগনি, অপরটি হচ্ছে স্পোরোগনি। তো কি গ্যামিটোগনি এবং স্পোরোগনি। ওকে, তাহলে ম্যালেরিয়া মানব দেহে এবং মশকির দেহে বংশ বিস্তার করছে। মানব দেহে হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, মশকির দেহে গ্যামিটোগনি এবং স্পোরোগনি। এইভাবে এই চক্রগুলোর মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী বংশ বিস্তার করছে। আমরা যদি আরো গভীরে যাই, হেপাটিক সাইজোগনির কয়েকটি ধাপ আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনির আরো কয়েকটি ধাপ আছে। আমরা এখন এই ধাপগুলো দেখব। মানব দেহে হেপাটিক সাইজোগনি কখন হচ্ছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি কখন হচ্ছে। আচ্ছা, আমরা যদি প্রথমে হেপাটিক সাইজোগনিকে আবার শ্রেণীবিভাগ করি। হেপাটিক সাইজোগনি যেটি যকৃতের কোষে হয়, হেপাটিক সাইজোগনি লিভারে হয়। হেপাটিক সাইজোগনি
ওকে, হেপাটিক সাইজোগনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, অপরটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। এটি কি প্রি এরিথ্রোসাইটিক, অপরটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। দুটি ধাপের একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, অপরটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বলাটা আবশ্যক। এখন আমরা দেখব প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক কিভাবে হচ্ছে। ওকে, আসো প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক কিভাবে হচ্ছে। তাহলে আমরা যদি শুরু করি, যেটা মানবদেহে মশকি লালার মাধ্যমে মানুষের শরীরে ম্যালেরিয়া পরজীবী প্রবেশ করলো। কোন অবস্থা প্রবেশ করবে? ম্যালেরিয়া পরজীবী স্পোরোজয়েট দশা প্রবেশ করবে মানুষের শরীরে। স্পোরোজয়েট মানুষের শরীরে ম্যালেরিয়া পরজীবী স্পোরোজয়েট দশা প্রবেশ করবে, কারণ মশকির যৌন জনন চক্রের শেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েট। দ্যাট মিন্স মশকির শরীরে যখন ম্যালেরিয়া পরজীবী বংশ বিস্তার করার জন্য যৌন জনন ঘটাবে, এটার শেষ দশা হচ্ছে স্পোরোজয়েট, যেটা মশকির দেহে রয়ে গেছে। সো স্পোরোজয়েটটা মশকি যখন মানুষের শরীরে কামড় দিবে বা মানুষের শরীরে দংশন করবে, তখন এই স্পোরোজয়েট দশাটা মশকির লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে প্রথমে চলে আসবে যকৃত কোষে, দ্যাট মিন্স হেপাটিক সাইজোগনি। প্রথমে মশা কামড় দিল, চলে আসলো যকৃত কোষে, দ্যাট মিন্স হেপাটিক সাইজোগনিতে। হেপাটিক সাইজোগনি থেকে এখন দুটি ধাপে পরিচালিত হবে, একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, অপরটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক। ওকে, তাহলে আসো এখানে আমরা দেখি প্রি এরিথ্রোসাইটিক। প্রি এরিথ্রোসাইটিক হচ্ছে ডান সাইড। আমরা প্রি এরিথ্রোসাইটিককে বলেছি ক, ধরো যে ক হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, আর খ হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। ওকে, তাহলে আমাদের ডান সাইডটা হচ্ছে ক তথা প্রি এরিথ্রোসাইটিক, আর বাম সাইডটা হচ্ছে খ তথা এক্সো এরিথ্রোসাইটিক। তাহলে মশকির শরীরে আমরা একটু আগে বললাম যে স্পোরোজয়েট দশাটি মানুষের শরীরে প্রবেশ করবে মশকির শরীর থেকে। এটি হচ্ছে একটি নরমাল যকৃত কোষ। যকৃত কোষের নিউক্লিয়াস, এইটি হচ্ছে স্পোরোজয়েট। সো স্পোরোজয়েট, যকৃত কোষ নরমাল ছিল, নিউক্লিয়াস নরমাল ছিল, স্পোরোজয়েট প্রবেশ করলো। স্পোরোজয়েট প্রবেশ করার পরে এটি হয়ে যাবে ক্রিপ্টোজয়েট। স্পোরোজয়েট দশাটি যখন গোলাকৃতি ধারণ করছে, আর কোনো চেঞ্জ নেই, জাস্ট স্পোরোজয়েট গোলাকৃতি ধারণ করলো, তখন এটাকে বলছি আমরা ক্রিপ্টোজয়েট। ওকে, ক্রিপ্টোজয়েট দশা এখানে দেখো নিউক্লিয়াসটি হালকা বিকৃত হওয়া শুরু করেছে, কিন্তু পরবর্তী ধাপে নিউক্লিয়াস পুরোপুরি বিকৃত হয়ে যাবে। সো এটাকে বলবো আমরা বিকৃত নিউক্লিয়াস। কি বলবো? বিকৃত নিউক্লিয়াস। ওকে, বিকৃত নিউক্লিয়াস, ক্রিপ্টোজয়েট, এবং এই যে একটি দশা, এই দশাটির নাম কি? এই দশাটির নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। প্রথমে ছিল স্পোরোজয়েট, স্পোরোজয়েট থেকে চলে আসলো ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট থেকে চলে যাবে সাইজন্ট বা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। মানে সাইজন্টের আরেকটু উন্নত ধাপ হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। সো সাইজন্ট, এটাকে আমরা বলবো সাইজন্ট।
সাইজন্ট। সাইজন্ট থেকে পরবর্তী ধাপে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। মেরোজয়েট। ওকে, তাহলে প্রথমে স্পোরোজয়েট ছিল, স্পোরোজয়েট গোলাকৃতি ধারণ করলো, ওটা হয়ে গেল ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েটের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধির ফলে সেটা হয়ে গেল সাইজন্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা সাইজন্ট, যেখানে আমরা বিকৃত নিউক্লিয়াস দেখতে পাচ্ছি যকৃত কোষে। পরবর্তীতে এই সাইজন্টকে ঘিরে আরো কোষের সৃষ্টি হলো, বা কোষীয় উপাদান সাইজন্টকে ঘিরে আবৃত করলো, যেটা মিনিমাল সাইজের কোষ। তখন আমরা সেটাকে বলছি ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট আর একটু উন্নতি লাভ করলো, তখন সেটাকেও আমরা এই একই সেম নামে ডাকতেছি, ক্রিপ্টোমেরোজয়েট। এই যে দশা, এই দশা দেখো নিউক্লিয়াসটি বিকৃত ছিল, এখানে নিউক্লিয়াসটি প্রায় বিলুপ্ত হয়ে গেল এবং কোষ ফেটে এই যে এখান থেকে কোষ ফেটে ক্রিপ্টোমেরোজয়েট কোষগুলো বের হয়ে আসলো। কোন কোষ ফাটলো? যকৃত কোষ। যকৃত কোষ ফেটে গিয়ে ক্রিপ্টোমেরোজয়েট গুলো বের হয়ে আসলো। এখন এই যে ক্রিপ্টোমেরোজয়েট গুলো বের হয়ে আসলো, ঠিক সেম ক্রিপ্টোমেরোজয়েট গুলো অন্য যকৃত কোষকে আক্রমণ করবে। তাহলে এটার নাম কি হবে? এটাও হবে ক্রিপ্টোমেরোজয়েট। সেম, এটাও হবে ক্রিপ্টোমেরোজয়েট। ওয়েট আ মিনিট, ক্রিপ্টোমেরোজয়েট। ওকে, ক্রিপ্টোমেরোজয়েট দশা, নতুন যকৃত কোষ, যকৃত কোষের সুস্থ সবল নিউক্লিয়াস এবং ক্রিপ্টোমেরোজয়েট। ওই যে ক্রিপ্টোমেরোজয়েট প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে উৎপন্ন হলো, সেই ক্রিপ্টোমেরোজয়েট নতুন যকৃত কোষকে আক্রমণ করলো। এখন যকৃত কোষকে আক্রমণ করার ফলে আবার নিউক্লিয়াস বিকৃত হয়ে গেল। বিকৃত নিউক্লিয়াস, বিকৃত নিউক্লিয়াস, এবং এটাকে আমরা কি বলছি? পুরোটা ধাপ রিপিট হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো সাইজন বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। সাইজন, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। সাইজন থেকে আবার চলে যাবে ক্রিপ্টো বা মেটাক্রিপ্টোমেরোজয়েট। তখন এটাকে হয়ে যাবে দুইটা, এইখানে ক্রিপ্টোমেরোজয়েটের দুইটা ভাগ হবে, একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, অপরটি হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। আমরা কি এটা মেটাক্রিপ্টোমেরোজয়েট নামে আখ্যায়িত করতে পারি। হবে মেটাক্রিপ্টোমেরোজয়েট। মেটাক্রিপ্টোমেরোজয়েট আরেকটু উন্নত হবে এবং মেটাক্রিপ্টোমেরোজয়েটকে ঘিরে কোষীয় উপাদানগুলো আরেকটু হেভি হবে। তখন সেটিও সেম মেটাক্রিপ্টোমেরোজয়েট, কিন্তু আরো উন্নত, আরো স্ট্রং। তখন এই মেটাক্রিপ্টোমেরোজয়েট গুলো যকৃত কোষকে ভাঙতে সক্ষম হবে এবং যকৃত কোষকে ভেঙে মানুষের শরীরে আত্মপ্রকাশ করবে। এটি হচ্ছে হেপাটিক সাইজোগনি। ম্যালেরিয়া পরজীবী মানুষের শরীরে কিভাবে বংশ বিস্তার করে সেটি যদি আমরা দেখি, প্রথমেই দেখব হেপাটিক সাইজোগনি, অর্থাৎ ম্যালেরিয়ার স্পোরোজয়েট দশাটি শরীরে প্রবেশের পরে হেপাটিক সাইজোগনি চক্র শুরু হয়। হেপাটিক সাইজোগনির দুটি ধাপ আছে, একটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, অপরটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা গেল হেপাটিক সাইজোগনি। আরেকটা সাইজোগনি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক, একদম শর্টলি রিভিউ করে দেখি আমরা প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, দ্যাট মিন্স হেপাটিক সাইজোগনি। প্রথমেই মশকির শরীরে থাকা স্পোরোজয়েট দশা। স্পোরোজয়েট দশাটি কোনটি? যেটি মশকির শরীরে ম্যালেরিয়া পরজীবীর যৌন জ্বলন চক্রের শেষ দশা স্পোরোজয়েট। সো স্পোরোজয়েট দশাটি মানুষের শরীরে প্রবেশ করলো, প্রবেশ করে এটি যকৃত কোষকে আক্রমণ করলো। স্পোরোজয়েট যে দশাটি সেটি হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতির স্পোরোজয়েট গোলাকৃতির ক্রিপ্টোজয়েটে পরিণত হলো। গোলাকৃতির ক্রিপ্টোজয়েট, শুধু ডিফারেন্সটা এখানেই যে স্পোরোজয়েট দশাটি মাকু আকৃতির, ক্রিপ্টোজয়েট দশাটি গোলাকৃতির, এবং এটি যকৃত কোষের নিউক্লিয়াসকে বিকৃত করা শুরু করলো। পরবর্তীতে আমরা দেখতে পারি ক্রিপ্টোজয়েটের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন সেটাকে বলা হবে
সাইজন্ট সাইজন্ট দশা, দ্যাট মিন্স বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েডকে বলা হবে সাইজন্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েডকে বলা হবে সাইজন্ট, এই সেই সাইজন্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েড। এখন এই যে সাইজন্টের মধ্যে বহু নিউক্লিয়াস আছে, প্রত্যেকটি নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমীয় অংশ আবৃত হবে এবং এক একটি ছোট ছোট নতুন কোষের সৃষ্টি হবে, তখন সেই দশাকে আমরা বলবো ক্রিপ্টোমেরোজয়েড। দ্যাট মিন্স সাইজন্টের নিউক্লিয়াসগুলো এক একটি কোষে পরিণত হচ্ছে, তখন সেটাকে বলা হবে ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড দশায় এই যে ছোট ছোট নিউক্লিয়াসগুলো তৈরি হলো, এই ছোট নিউক্লিয়াসগুলো পরিপুষ্ট লাভ করবে, পরিপুষ্ট লাভ করে এগুলো এতটাই স্ট্রং হবে যে যকৃত কোষকে ভাঙনের জন্য সক্ষম হবে, তখন সেটাকে আমরা ক্রিপ্টোমেরোজয়েডই বলবো এবং যকৃত কোষের ভাঙন আমরা দেখতে পাবো। কি হবে? যকৃত কোষের ভাঙন। এটি গেল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। পরবর্তীতে হবে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি স্পোরোজয়েড থেকে শুরু হলো, স্পোরোজয়েডের গোলাকৃতি দশা হচ্ছে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েডকে বলবো সাইজন্ট, সাইজন্টের নিউক্লিয়াসগুলো এক একটি কোষে পরিণত হবে, তখন সেটাকে বলবো ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড। পরবর্তীতে ক্রিপ্টোমেরোজয়েড আবার চলে আসবে যকৃত কোষে, ওখানকার যকৃত কোষ থেকে বের হয়ে নতুন যকৃত কোষে চলে আসবে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড আবার ওই যকৃত কোষের নিউক্লিয়াসকে বিকৃত করবে এবং সাইজন্ট দশার উৎপত্তি হবে। দ্যাট মিন্স এবারেও ক্রিপ্টোজয়েডগুলোর মধ্যে বা ক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে নিউক্লিয়াসের আধিক্যতা দেখা দিবে, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলবো সাইজন্ট দশা। সাইজন্ট দশার পরে আগের বার হয়েছিল ক্রিপ্টোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড, বাট এবার একটা ডিফারেন্স হবে, ডিফারেন্সটা হবে ক্রিপ্টোমেরোজয়েড, এখানে তো মেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল, ওখান থেকে হয়ে যাবে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। দ্যাট মিন্স এই যে ক্রিপ্টোমেরোজয়েড এখান থেকে হয়ে গেল মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং মেটাক্রিপ্টোমেরোজয়েডের দুটো পার্ট আসবে, একটি হবে মাইক্রো, অপরটি হবে ম্যাক্রো। সো দুটি ধাপ, একটি হচ্ছে মাইক্রো, একটি হচ্ছে ম্যাক্রো। মাইক্রো কথার অর্থ কি? আমরা জানি মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট এবং ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়। সো মেটাক্রিপ্টোমেরোজয়েড থেকে, এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েড থেকে যে আবার পরবর্তীতে মেটাক্রিপ্টোমেরোজয়েড উৎপন্ন হবে, এদের মধ্যে কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড ছোট আকৃতির হবে, সেগুলোকে আমরা বলবো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এবং কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড পরিপুষ্ট হয়ে বৃহৎ আকৃতি লাভ করবে, সেটাকে আমরা বলবো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড যকৃত কোষের ভাঙন ঘটাবে। কি হবে? যকৃত কোষের ভাঙন ঘটাবে এবং যকৃত কোষ থেকে ভেঙে চলে আসবে শরীরের রক্তকণিকাতে, শরীরের রক্তকণিকাতে চলে আসবে। তাহলে আমাদের হয়ে গেল হেপাটিক সাইজোগনি, যার মধ্যে আমরা দেখলাম শুরু হবে স্পোরোজয়েড দিয়ে, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষে আমরা পাবো ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড থেকে চলে আসবে আবার নতুন হেপাটিক সেলে, এই হেপাটিক সেল থেকে আমরা মেটাক্রিপ্টোমেরোজয়েড পাবো, মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই ধাপে হয়ে যাবে, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এবং এর মাধ্যমে শেষ হবে আমাদের যকৃত কোষে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন চক্র। যকৃত কোষ থেকে এখন বের হয়ে কোথায় যাবে? লোহিত রক্তকণিকায়। তাহলে চলো দেখা যাক লোহিত রক্তকণিকায়। আসো লোহিত রক্তকণিকা।
লোহিত রক্তকণিকায় যদি আমরা আসি, ফার্স্টে আমরা দেখতে পাবো যে হিপনো জয়েন্ট। হিপনো জয়েন্ট কি? হিপনো জয়েন্ট হচ্ছে ওই যে আমরা দেখতে পেলাম যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড এবং ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, এটা 7 থেকে 10 দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকবে। কতদিন সুপ্তাবস্থায় থাকবে? প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত সুপ্তাবস্থায়, 7 থেকে 8 দিন বা 10 দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকবে। ধরে নিলাম আমরা 8 দিন বা 10 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকবে। এই সুপ্ত অবস্থাকে বলা হবে হিপনোজয়েট। পরবর্তীতে হিপনোজয়েট থেকে চলে আসবে ট্রোফোজয়েট। ট্রোফোজয়েট জিনিসটা কি হবে? ট্রোফোজয়েট হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড এবং ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড হিমোগ্লোবিন থেকে লোহিত রক্তকণিকা আরবিসি, এই আরবিসিতে থাকা হিমোগ্লোবিন খেয়ে পরিপুষ্ট হবে। পরিপুষ্ট হবে কোনটা? মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড পরিপুষ্ট হবে। পরিপুষ্ট অবস্থায় সেটি ট্রোফোজয়েট নামে পরিচিত হবে এবং এই দশাটি অত্যন্ত ক্ষণস্থায়ী দশা। অত্যন্ত ক্ষণস্থায়ী দশা। ওকে, পরবর্তীতে আমরা দেখব দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিগনেট রিং। এই যে আরবিসি খেয়ে পরিপুষ্ট, আরবিসি হিমোগ্লোবিন ভক্ষণ করে পরিপুষ্ট হলো, পরিপুষ্ট দশায় এর মাঝখানে একটি গহ্বর দেখা যাবে। মাঝখানে একটি গহ্বর দেখা যাবে, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে গহ্বরটি এমন ভাবে আসবে, গহ্বরটি এমন ভাবে আসবে যে এই পরিধি কমে যাবে, কিন্তু এইখানে ট্রোফোজয়েটের মধ্যে একটি নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসের জায়গাটা সংকুচিত হবে না। নিউক্লিয়াসের জায়গা যদি সংকুচিত না হয়, এই নিউক্লিয়াসের অংশটি সংকুচিত হবে না। সো এইখানে এইভাবে করে এই জায়গাটা প্রসারিত থাকবে। তখন এখানে মাঝখানে যে রিং এর মতো দশা সৃষ্টি হলো, তখন সেটাকে আমরা বলবো সিগনেট রিং। এই দশাকে আমরা কি বলবো? সিগনেট রিং। ওকে, সিগনেট রিং। সিগনেট রিং থেকে চলে আসবো অ্যামিবয়েড ট্রোফোজয়েট। অ্যামিবয়েড ট্রোফোজয়েট। অ্যামিবয়েড ট্রোফোজয়েট এই দশাটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দশায় সাফনার্স দানা পাওয়া যায়। কি পাওয়া যায়? সাফনার্স দানা। সাফনার্স দানা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং আদার্স এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাফনার্স দানা। সাফনার্স দানা অ্যামিবয়েড ট্রোফোজয়েটে পাওয়া যায়। এই যে ট্রোফোজয়েটটি পরিণত হলো, দ্যাট মিন্স আরবিসি থেকে হিমোগ্লোবিন পরিপুষ্ট হয়ে ক্ষণস্থায়ী একটা দশা, এই দশা সিগনেট রিং হলো। সিগনেট রিং এর পরবর্তীতে অ্যামিবয়েড ট্রোফোজয়েট, দ্যাট মিন্স এখান থেকে অ্যামিবার মতো ক্ষণপদীয় পা সৃষ্টি হবে বা জায়গাটি বিক্ষিপ্ত হবে, তখন সেটাকে আমরা বলবো অ্যামিবয়েড ট্রোফোজয়েট, অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এবং এর মাঝখানে কিছু দানা দেখা যাবে। আমরা যদি দেখি এর মাঝখানে কিছু দানা দেখা যাবে, এই দানাদার অবস্থাকে বলা হবে সাফনার্স দানা। তাহলে সাফনার্স দানা কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন ম্যালেরিয়া রোগ শনাক্ত করব, দ্যাট মিন্স আমাদের চিকিৎসক যখন ম্যালেরিয়া রোগ শনাক্তের জন্য আমাদেরকে টেস্ট করাতে দিবেন, ওই টেস্টে রক্তের মধ্যে সাফনার্স দানা বা আরবিসিতে সাফনার্স দানার উপস্থিতির মাধ্যমে আমরা টের পাবো যে ব্যক্তি ম্যালেরিয়া রোগে আক্রান্ত। সো রোগ শনাক্তকরণে সাফনার্স দানা খুব বেশি ইম্পর্টেন্ট। রোগ শনাক্তকরণে সাফনার্স দানা খুব বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে চলে আসবো আমরা সাইজন দশায়। সাইজন থেকে চলে যাবে মেরোজয়েট। আচ্ছা, সাইজন থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 12-13 ম্যাট 12-13 মেডিকেল অ্যাডমিশন টেস্ট 12-13 তে একটি কোশ্চেন এসেছে যে সাইজন দশা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েডের ক্ষণপদ ক্রমে বিলীন হয়ে যায়। দ্যাট মিন্স অ্যামিবয়েড ট্রোফোজয়েড এই যে ক্ষণপদগুলো ছিল, এই ক্ষণপদগুলো ক্রমে বিলীন হয়ে যাবে এবং বিলীন হয়ে পরজীবীটি গোলাকৃতি ধারণ করে এবং 12 থেকে 24টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। সো অযৌন জনন প্রক্রিয়ায় সাইজন্ট দশায় 12 থেকে 14টি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2012-13 সাইজন্টে
12 থেকে 14টি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। সো খুব বেশি ইম্পর্টেন্ট। সাইজোন থেকে চলে আসবে মেরোজয়েড। মেরোজয়েড দশায় আমরা দেখতে পাবো রোজেট। মেরোজয়েড দশায় আমরা দেখতে পাবো রোজেট। ওকে, মেরোজয়েড আমরা কি দেখতে পাবো? রোজেট। তাহলে রোজেট রোজেট জিনিসটা হলো এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ওভালি, এই সমস্ত রোগে আমরা দেখতে পাবো মেরোজয়েড। এই মেরোজয়েড দশায় রোজেট জিনিসটি আমরা দেখতে পাবো। তাহলে রোজেট জিনিসটি কি? এই যে সাইজন দশা, রোজেট জিনিসটা কি আমরা ভালোভাবে দেখে নেই। এই যে যে সাইজন দশা, সাইজন দশায় আমরা কি দেখতে পেলাম যে তোমার হচ্ছে 12 থেকে 14টি ছোট ছোট অপত্য নিউক্লিয়াস। এখন এই যে যে ছোট ছোট অপত্য নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে ঘিরে কোষীয় উপাদান তৈরি হবে কিছুটা ফুলের আকৃতির। এই যে অপত্য নিউক্লিয়াসকে ঘিরে গোলাকৃতির কোষের সৃষ্টি হবে। এটা হচ্ছে গোলাকৃতির কোষ। কিসের মধ্যে ছিল? সাইজন্ট দশার পরে। দ্যাট মিন্স এই যে সাইজন্টের মধ্যে দানা, আগে হচ্ছে অ্যামিপয়েড ট্রোফোজয়েডে সাবনার্স দানা ছিল। আমরা এখানে যদি সাবনার্স দানাগুলো দেখাই তাহলে কিছুটা এরকম হবে। এই হচ্ছে সাবনার্স দানা। এখন এই যে সাবনার্স দানা থাকবে এবং এই যে যে 12 থেকে 14টি অপত্য নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াস গুলোকে ঘিরে আবার নতুন গোলাকৃতির কোষের উৎপন্ন হবে। তখন সেটাকে আমরা বলছি মেরোজয়েড। মেরোজয়েডের মধ্যে এই অংশটাকে আমরা বলছি রোজেট। মেরোজয়েডের মধ্যে অংশটাকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে রোজেট। মাঝখানে একটা নিউক্লিয়াস থাকতে পারে। ওকে, এই গেল রোজেট। রোজেট থেকে চলে আসবে গ্যামেটোসাইট গঠন। এখন গ্যামেটোসাইটের মধ্যে দুই ধরনের গ্যামেটোসাইট থাকবে, একটি হচ্ছে পুং গ্যামেটোসাইট, অপরটি হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট। গ্যামেটোসাইটের আকৃতি কেমন হবে? গ্যামেটোসাইট হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট বা হচ্ছে তোমার হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট, যেটা হচ্ছে হলো ম্যাক্রো। স্ত্রী হচ্ছে ম্যাক্রো। একটা জিনিস মনে রাখবা যে মানুষের শরীরে শুক্রাণু, পৃথিবীর যে কোনো প্রাণীর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শুক্রাণু আকৃতি ছোট হয়, ডিম্বাণু আকৃতি বড় হয়। সো পুং গ্যামিট শুক্রাণুর আকৃতি যেহেতু ছোট হয়, পুং গ্যামিট ছোট হবে। আর ছোটর সাথে কথাটা যাবে হচ্ছে মাইক্রো। সো মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট, এটা আকৃতি হবে 9 থেকে 10 মাইক্রোমিটার। এবং স্ত্রী গ্যামেটোসাইট কি হবে? ম্যাক্রো, দ্যাট মিন্স বড় সাইজের। স্ত্রী গ্যামিট সেটা হবে 10 থেকে 11 বা হচ্ছে তোমার হচ্ছে 10 থেকে 11 বা 10 থেকে 12, আমরা ধরলাম যে 10 থেকে 12 মাইক্রোমিটার। তাহলে পুং গ্যামেটোসাইট বা পুং গ্যামিট, মাইক্রোগ্যামিট সেটা হচ্ছে 9 থেকে 10 মাইক্রোমিটার এবং স্ত্রী গ্যামিট হবে 10 থেকে পুং গ্যামিট হবে 9 থেকে 10 মাইক্রোমিটার, স্ত্রী গ্যামিট হবে 10 থেকে 12 মাইক্রোমিটার। এর মাধ্যমে মানুষের শরীরে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পন্ন হবে। তাহলে মানুষের শরীরের শুরুতে কি হচ্ছে? হেপাটিক সাইজোগনি। হেপাটিকের মধ্যে প্রথমে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, সেখানে স্পোরোজয়েড দশাটি মানুষের শরীরে প্রবেশ করছে। স্পোরোজয়েড ক্রমে আকৃতির চেঞ্জ করবে এবং এখানে সাইজন্ট দশার সৃষ্টি হবে। দ্যাট মিন্স বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড তৈরি হবে এবং ক্রিপ্টোমেরোজয়েড হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির সর্বশেষ ধাপ এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির সর্বপ্রথম ধাপ হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এখানে আবার হচ্ছে সাইজন্ট দশার সৃষ্টি হবে। এই সাইজন্ট দশার ফলে আবার মেটাক্রিপ্টোমেরোজয়েড হবে। মেটাক্রিপ্টোমেরোজয়েড পরবর্তীতে দুই ভাগে, একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড উৎপন্ন হবে এবং যকৃত কোষ ভেদ করে চলে আসবে। এরই মাধ্যমে আমাদের যকৃত কোষে অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হলো।
যকৃত কোষে অযৌন জনন সম্পন্ন করে এবার চলে আসবে রক্ত বা লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় আসতে এর 7 থেকে 8 দিন সুপ্তাবস্থা থাকবে। 7 থেকে 8 দিন কোন অবস্থায় থাকবে? সুপ্তাবস্থা। 7 থেকে 8 দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকবে। এটাকে বলা হবে হিপনোজয়েড। হিপনোজয়েডের পরবর্তী দশা হচ্ছে ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড দশায় লোহিত রক্তকণিকা আরবিসি হিমোগ্লোবিনকে আক্রমণ করবে এবং হিমোগ্লোবিন খেয়ে পরিপুষ্ট হবে। এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল ওটা কি হবে? ট্রোফোজয়েড দশায় হচ্ছে পরিপুষ্ট হবে এবং দশাটি খুবই ক্ষণস্থায়ী। পরবর্তীতে দেখা যাবে সিগনেট রিং। দ্যাট মিন ট্রোফোজয়েড দশায় যে কোষটি ছিল সেটি মাঝখানে গহ্বর দেখা যাবে এবং নিউক্লিয়াসের অংশটি সংকুচিত হবে না। দ্যাট মিন্স কিছুটা প্রসারিত থাকবে এবং রিং এর আকৃতি, দ্যাট মিন্স আঙ্গুলের যে রিং পড়ি আমরা সেই আকৃতি দেখা যাবে, তখন সেটাকে আমরা বলবো সিগনেট রিং। সিগনেট রিং এর পরবর্তী দশাটি হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই যে ট্রোফোজয়েড দশাটি ছিল একদম সেম ট্রোফোজয়েড দশা, জাস্ট অ্যামিবয়েড ট্রোফোজয়েডে ওই ট্রোফোজয়েড দশার উপরে কিছুটা অ্যামিবার মতো যে ক্ষণপদীয় কোষ, আমরা ছোট ক্লাসে পড়ে আসছি যে অ্যামিবার ক্ষণপদীয় কোষ সৃষ্টি করে চলে বা ক্ষণপদীয় পা সৃষ্টি করে চলে, সেই ক্ষণপদ সৃষ্টি হবে, তখন আমরা বলবো অ্যামিবয়েড ট্রোফোজয়েড। অ্যামিবয়েড ট্রোফোজয়েড এটার পরবর্তী ধাপ হচ্ছে সাইজন্ট। সাইজন্ট দশায় 12 থেকে 14টি ছোট ছোট নিউক্লিয়াস দেখা যাবে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2012-13 এর কোশ্চেন। পরবর্তীতে আমরা যদি দেখতে চাই মেরোজয়েড। মেরোজয়েড কি হবে? মেরোজয়েড দশা ওই যে সাইজন্ট দশায় 12 থেকে 14টি নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসকে ঘিরে গোলাকৃতির কোষ তৈরি হবে বা প্রোটোপ্লাজমিক অংশগুলো নিউক্লিয়াসকে ঘিরে কোষীয় অংশ তৈরি করার চেষ্টা করবে, তখন সেই দশাকে আমরা বলবো মেরোজয়েড। সেই দশাকে আমরা কি বলবো? মেরোজয়েড। ওকে, মেরোজয়েড শেষে চলে আসবে গ্যামিটোসাইট। দ্যাট মিন্স এবার সবগুলো ধাপ শেষ। অযৌন জনন চক্রে এখন গ্যামিট তৈরির পালা। পুং গ্যামিটোসাইট, স্ত্রী গ্যামিটোসাইট। পুং গ্যামিটোসাইট কত? 9 থেকে 10 মাইক্রোমিটার। স্ত্রী গ্যামিটোসাইট কত? 10 থেকে 12 মাইক্রোমিটার। এই যে গ্যামিটোসাইট তৈরি হলো, গ্যামিটোসাইট তৈরির মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া শেষ হলো এবং এরই মাধ্যমে স্পোরোজয়েড দশা থেকে শুরু করে মানুষের শরীরের অযৌন জনন প্রক্রিয়া শেষ হলো এবং গ্যামিট উৎপন্ন হলো। ম্যালেরিয়া পরজীবী এভাবে মানুষের শরীরে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে।